বক্তব্য, তবে সেই বক্তব্য শোনা হলো না কারো। তার আগে এমদাদ সাহেবের বুক পকেটে থাকা ফোনটা বেজে উঠল, যার স্ক্রিনে ভেসে উঠেছে 2 অক্ষরের শব্দ, বাবা, অর্থাৎ আদিফের কল। ঝটপট কলটা রিসিভ করে লাউডে দিতেই সকলে বহুদিন পর আদিফের কণ্ঠস্বরটা শুনতে পেল, তবে কণ্ঠটা বেজায় ব্যস্ত। বাবা, শেফাদের বাড়িতে যাও এই মুহূর্তে, মায়েদের নিয়ে যাবে দ্রুত। এইটুকু বলে আদিফ কল কেটে দিল। এমদাদ খান চমকে উঠলেন। হঠাৎ করে হলো কি? প্রত্যেকের মাঝে কেমন আশ্চর্যের বহর। প্রদীপ্তা স্তব্ধ হয়ে বসে আছে, তবে অবাকতা বেশিক্ষণ রইল না। তন্মধ্যে একটি দুঃসংবাদ গোটা হাসি খুশি মুহূর্তটাকে বিষিয়ে দিল। 9 জুন 2025 কক্সবাজার একটি মিশনের সময় নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার রিদান হোসেন হঠাৎ শিপ থেকে নিচে পড়ে যান এবং মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারান। পরবর্তীতে তাকে উদ্ধার করে ঢাকার সিএমএইচ এর এয়ারলিফট করানো হয়। সিএমএস ইমার্জেন্সি অ্যান্ড কার্ডিয়াক ইউনিটে নেওয়ার পর তিনি লাইফ সাপোর্টে ছিলেন। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করলেও বাঁচানো সম্ভব হয়নি তাকে। এই ঘটনায় নৌবাহিনীর প্রত্যেকটা কর্মকর্তা অত্যন্ত শোকাহত। সারা বাড়িটা প্রকম্পিত হলো এমন এক দুঃসংবাদে। কাব্য ইন্নালিল্লাহি বলে চেঁচিয়ে উঠতেই রুমকি বেগমরা যে যেখানে ছিলেন ছুটে এলেন। টিভিতে রিদানের মুখটা দেখে ওনারা সকলেই কেঁপে উঠলেন যেন। চিৎকার দিয়ে ওইখানেই বসে পড়লেন রুমকি বেগম। প্রদীপ্তার অননের রক্ত সরে ফ্যাকাশে হয়ে গেছে সারা মুখশ্রী। চোখ দুটো জলে থই থই করছে। ওর পৃথিবী ঘুরছে শেফার হাসিমাখা মুখটার কথা চিন্তা করে। কি করে থাকবে মেয়েটা? প্রদীপ্তার এর আগে বিন্দুমাত্র ভয় ছিল না তার স্বামীর পেশা নিয়ে। ও এটাকে সহজভাবে নিয়েছিল, অত্যন্ত সাবলীলভাবে। অথচ এই পেশা সত্যি মানুষের প্রাণ কাটতে পারে। একটা নারীর জীবনের সব সুখ কেড়ে নিতে পারে, সব। সমুদ্র আসলে সবসময় রূঢ় হয় না, তবুও কখনো কখনো নিঃশব্দ ঢেউ একজন সৈনিককে কেড়ে নেয়। প্রদীপ্তার বুক দ্রিম দ্রিম করে কাঁপল। আদিফের জন্য অজ্ঞাত শঙ্কায় দেহটা অবশ হয়ে আস্তে আস্তে অকস্মাৎ হেলে পড়ল এমদাদ খানের বুকের ওপর। আরও একটা আতঙ্ক ছড়িয়ে পড়ল খানবাড়িতে। নীল আকাশে আজ কালো মেঘেরা গোমর ধরে আছে। বর্ষায় আকাশের অবস্থা যেরূপ হয়, আজ তার চেয়েও আধার চারপাশ। যে কোনো মুহূর্তে আকাশ ভেঙে ঝুরঝুরিয়ে বর্ষণ নামবে বোধহয়। শুধু কি এই গোমট ভাবটা প্রকৃতি জুড়ে, নাকি খাননিবাসের মুখোমুখি অপর প্রান্তে অবস্থিত ছিমছাম সাধারণ বাড়িটার ভেতরে থাকা প্রতিটি মানুষের অবস্থাও তেমনই। ঘোর কালো আধার কাটিয়ে ভোরের আলো সবে ফুটেছে ধরিত্রীতে। একটা সাধারণ মানুষ মরলে এক জানাজায় কবর অবধি নিয়ে যাওয়া হয়, অথচ দেশের কোনো কর্মী মৃত্যুবরণ করা মানে এক বিশাল আনুষ্ঠানিকতা। লেফটেন্যান্ট কমান্ডার রিদান হোসেনের নিথর দেহটাকে ঘিরে সে কত আনুষ্ঠানিকতা। কত শত উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি হাজির হলো তার প্রাণহীন দেহটাকে সম্মান প্রদর্শন করতে। সে যাগ্যে সকল আনুষ্ঠানিকতা শেষ করে ওই ভোরের দিকে বাড়িতে আসার সুযোগ হলো আদিফের। মোটেও নিজেদের বাড়িতে নয়, বরং শোকাচ্ছন্ন এক বাড়িতে, যেখানে গগন কাঁপিয়ে তখনও আর্তনাদ করে কেঁদে যাচ্ছে নির্ঘুম অনুভূতি শূন্য এক নারী, যার প্রতিটি আর্তনাদে আশপাশের সকলে কাঁদতে বাধ্য। কি করে সইবে মেয়েটা? কি করে পারবে? বিয়ের বয়স কত ওদের? 3 বছর। মাত্র 3 বছরের সংসারে অকস্মাৎই কালবৈশাখী ওঠার কথা তো ছিল না। তবে কেন আজ এরূপ হলো? কেন ভাগ্যের এই নির্মম পরিহাস? কেন? ঘরের দুয়ারে এসে দাঁড়ানো আদিব ম্লান চোখে বনরূপী মেয়েটার পানে তাকালো। ওর বুক কেঁপে উঠল। পরিবারের বাইরে 2টো মানুষ ছাড়া বৈঠাহীন নৌকা আদিব, এক শেফা, 2 অধরা, দুটোই প্রাণোচ্ছল হাসি খুশি সত্তা। ধপ করে সেই প্রাণোচ্ছল হাসি খুশি সত্তাটা কেড়ে নেওয়ার প্রয়োজন ছিল না বিধাতা। আদিব প্রচণ্ড ক্লান্ত শরীরে প্রবেশ করল কক্ষের ভেতরে। মোটামুটি গাদাগাদি করা একটা ঘর, ঘর ভর্তি মানুষের ভিড়ভাট্টা।
তন্মধ্যে সকলের মাঝে মধ্যমনে উন্মাদের ন্যায় কাঁদতে থাকা মেয়েটা, আহারে ওকে নিয়ে কতজনের কত দুশ্চিন্তা। রুমকি বেগম, শীতল বেগম আর শাহানা বেগমও এখানে উপস্থিত। তবে আদিব সেদিকে তাকালো না, বরং ও ধীরে ধীরে এগিয়ে গিয়ে দুহাঁটুতে ভর দিয়ে বসলো শেফার সামনে। মাথা নত করে অপরাধীর ন্যায় বসলো, দুটো হাত শেফার বাহুতে রাখতে শেফা আদিবের পক্ষে আছড়ে পড়ল। কাল থেকে এই অবধি পুরোটা সময় শেফা একা কেঁদেছে, কাউকে কাছে ঘেঁচতে দেয়নি, মা বাবা শাশুড়ি কাউকে না। অথচ দেখো আদিব আসতেই কেমন ওর বুকে বিছিয়ে দিল নিজের গা। হু হু করে কেঁদে উঠল, পাগলের ন্যায় বিলাপ করলো। আমার কেউ রইল না রে আদিব, আমি কাকে নিয়ে বাঁচবো বল? আমার একটাই হৃদয় ছিল আদি, ও হারিয়ে গেল। কেন একা গেল? আমাকে কেন সাক্ষী করলো না আদি? আমি বাঁচবো কি করে বল? মেয়েটা বলতে পারে না স্পষ্ট, সব কটা বাক্য অস্পষ্ট হয়ে বেরোলো। প্রতিটা বাক্য আর্তনাদের ন্যায় শোনালো, ধারালো সূচের ন্যায় বিঁধল আদিবের হৃৎপিণ্ডে। আসলেই তো শেফা বাঁচবে কি করে? আদিব আলতো করে ওকে জড়িয়ে ধরল। শেফা ফের বলল, সামনে তোর বিয়ে না আদি, জানিস ভেবেছিলাম তুই, আমি আর বড় আপু আমরা তিনজনে নিজ ব্যক্তিগত মানুষকে নিয়ে এক প্রেমিতে বন্দী হব। আদি তোর তো প্রভা আছে, বড় অপর কাছে ভাইয়া আছে, সবার মাঝে আমার হৃদয় কোথায় গেল বল না? ওকে ওকে বল আমি বলেছিলাম একবার এসব ঝামেলায় না গেলে হয় না। ও বলল জলদি ফিরে আসবে, ফিরে এসে আমাকে নিয়ে সাজেক যাবে। তুই এলি, ওকে কেন সঙ্গে আনলি না আদি? শেফা কাঁদে, খুব কাঁদে। ওর একার যন্ত্রণা হচ্ছে? আদিভেরও হচ্ছে, ভীষণ যন্ত্রণা হচ্ছে। ওর চোখে না হয় অশ্রু আসে না, তাই বলে কি ও পাষাণ? না তো। আদিব চোখ বন্ধ করে রাখে, সান্ত্বনা দেওয়ার মতো শব্দ নেই ওর কাছে। তবে এই মুহূর্তে বড় ভাইয়ের ন্যায় দেওয়ার মতো একটা বিশ্বস্ত ছায়া আছে। শেফা ক্রন্দিত গলায় বলল, আমার বুকটা জ্বলে যাচ্ছে আদি, আমার ভেতরটা ছিঁড়ে যাচ্ছে, শরীর থেকে চামড়া ছিঁড়ে নেওয়ার মতো যন্ত্রণা হচ্ছে। হৃদয় এত নিষ্ঠুর কি করে হতে পারে? ও না আমায় ভালোবাসতো, সবচেয়ে বেশি ভালোবাসতো। ওর কাজের মাঝে ফোন বন্ধ করতো না, আমি 100 বার কল করলেও বিরক্ত হতো না, বরং 100 বারই রিসিভ করতো। অথচ আজ কেউ রইল না আমার। শেফার আহাজারি শুনে এমন একটা মানুষ নেই যার চোখ বেয়ে অশ্রু ঝরতে বাকি রইল। তবে আদিবরা কাঁদে না, ও শক্ত পাথরের মতো শুধু শেফাকে জড়িয়ে ধরে থাকলো। এই মেয়েটা আদিবের জীবনের অনেকটা জুড়ে আছে। শৈশব থেকে এই অবধি সবটা সময় পাশে থেকেছে। কখনো উপলব্ধি করিয়েছে বড় বোনের স্বাদ, তো কখনো ছোট বোনের। কখনো বিশ্বস্ত সেই বন্ধুটির পরিচয় দিয়েছে, যে বন্ধু তার জন্য মরতেও রাজি। এই ভালো বন্ধুটির কষ্ট আদিব কি করে কমাবে? ওর কাছে তো জাদু শক্তি নেই, নেই তো কোনো অলৌকিক ক্ষমতা। ঘরের অন্তঃস্থল জুড়ে নিথর স্তব্ধতা, রাত্রির রুক্ষতা পেছনে ঠেলে ভোরের অধিরাজ আবির্ভূত হয়েছে। তার কনকোজ্জ্বল কিরণ তির্যক রশ্মি এসে স্বচ্ছ কাচের শিকের গায়ে ভেঙে পড়ছে ঝিলমিলিয়ে। জাগরণহীন ক্লান্ত চোখ দুটি সেই তীব্র আলোর ছোঁয়ায় পড়তে কুঞ্চিত হলো মুখাবয়ব। পিটপিট করে চোখটুকু মেললে নিজেকে বড়ই অদ্ভুত লাগলো প্রদীপটার। কিন্তু কেন? দৈবাত হাতের দিকে চোখ যেতেই স্তব্ধ হলো সে। স্যালাইন চলছে, কিন্তু কেন? শেফাদের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে অফিসার তাকবির সাহেবের সাথে টুকটাক কথা বলছিল আদিব। পরিবারের সদস্যদের মৃত্যুতে গোটা পরিবার শোকাচ্ছন্ন থাকবে, এটা তো স্বাভাবিক। তাই বলে তো আর নৌবাহিনীর প্রতিটা কর্মী সর্বদা এখানে উপস্থিত থাকতে পারে না। আদিব ও তাদেরকেও। ওরও এসব পিছুটান হটিয়ে দ্রুত ফিরতে হবে। কাজ পড়ে আছে অনেক। রিদানের মতো একটা দায়িত্বশীল কর্মকর্তা হারিয়ে সকলের মনের অবস্থায় গুমোট। তবে কি করার আছে?
সহসা সাদিদকে রাস্তা মারিয়ে এদিকে আসতে দেখে আদিব নিজেদের কথাবার্তা থামালো। তাকবীর সাহেবও বিদায় দিয়ে সরলেন অন্যদিকে। সাদিদ পুরোপুরি এগিয়ে সে আদিবের সামনে দাঁড়ালো। আদিবকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই শুরু করলো। বাড়িতে যাবে ভাইয়া? আদিব শান্ত কণ্ঠে বলল, যাব। সাদিদ আজ আর চঞ্চল কণ্ঠটা পেশ করল না আদিবের নিকট, বরং বড্ড নিস্তেজ গলায় বলল, যেও, বলুর ভালো লাগবে। আদিবের মস্তিষ্কে প্রদীপ্তা এলো। এই যে চোখের সামনে বরাবর একটা বিশাল বাড়ি মাথা তুলে দাঁড়িয়ে আছে, এটার ভিতরেই প্রদীপ্তা। কয়েক কদম হাঁটলেই দুজনের দেখা হবে। প্রদীপ্তার কি আসা উচিত ছিল না এখানে? শেফাকে তো চেনে, সেই খাতিরেই না হয় রুমকি বেগমদের সাথে একটু আসতো। শেফা আদিবের শূন্যস্থলে প্রদীপ্তাকে জাপটে ধরত স্বস্তির আশায়। তার মাঝে সাদিদ ফের বলল, জানো, প্রভার অবস্থা খুব খারাপ। এতদিন জানতাম মন খারাপ, অথচ ওর শরীরটাও যে এত খারাপ বুঝিনি। আদিব তড়িৎ গতিতে সাদিদের দিকে দৃষ্টি ফেলল। সাদিদ বলল, শরীর খুব দুর্বল, কাল রাতে জ্ঞান হারিয়েছে, সারা রাত জ্ঞান ফেরেনি। কাব্য ভাইয়া সবকিছু চেক করে সেলাইন দিয়েছে। এই অবধি 2টো সেলাইন ফুরলো বোধ হয়। আদিবের চারিদিক নিভে এলো কেমন যেন, অন্ধিকা নামলো চারপাশে, কেমন ঘামিয়ে উঠল শরীর। হঠাৎ করে আতঙ্কের হৃৎপিণ্ডটা দ্বিতীয় দফায় জ্বলে উঠল। আদিবের চিত্ত বিড়বিড় করল। আমার পৃথিবী। এটুকু বোধহয় আদিবের করা নিষ্ঠুর আর্তনাদ ছিল। ও কোনো বাক্য ব্যয়হীন সামনে পা এগোলো। চোয়াল শক্ত করে বাড়ির গেটে দুহাত ঠেলে বাড়িতে ঢুকলো। বাড়িতে এতগুলো মানুষ থাকতে প্রদীপ্তার এই অবস্থা কি করে হয়? আদিব কাদের ভরসায় প্রদীপ্তাকে এখানে রেখে গেছে, যারা সামান্যতম যত্ন করতে জানে না? বিরাট কামরায় অবস্থান করছে 3 মানবী। প্রদীপ্তা স্যালাইন খুলেছে, ও মাত্র ফ্রেশ হয়ে এলো। এত খারাপ লাগছে, বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে যাতনায়। খানিক শেফার কথা ভেবে আটকে ওঠে, তো খানিক আদিফের জন্য ধুকে ধুকে মরে প্রাণ। গোটা সমুদ্র জুড়ে অঢেল ভালোবাসাটা আজ বিলীন হওয়ার পথে। সমুদ্র কেন কেড়ে নিল রিদানকে? কেন? প্রদীপ্তা বারবার শেফাস্থলে নিজেকে কল্পনা করছে। ওর মাথাটা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়, ফাঁকা লাগছে মস্তিষ্ক। এক পর্যায়ে সব কিছু তীক্ষ্ণ জ্বালা সহ্য করতে না পেরে দুহাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। আকস্মিক ঘটনায় ফল কাটতে থাকা কাব্যর হাত অচল হলো। রুষা চমকে উঠল। পরপরই 2 ভাই বোন মিলে প্রদীপ্তার কাছে গেল। কাব্য স্নেহের সহিত আগলে নিল প্রদীপ্তাকে। প্রদীপ্তার কান্না থামছে না, কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট। কাব্য আদুরে গলায় বলল, কি হয়েছে প্রভা? ভাইয়াকে বল, কাঁদছিস কেন? প্রদীপ্তা আর্দ্র গলায় বলল, ভাইয়া, শেফা আপুর কি হবে? কাব্য আর রুষা থমকে একে অপরের দিকে তাকালো। প্রদীপ্তা তখনও খুব করে কাঁদছে। ও কি করে বলবে সবাইকে যে শেফার দিকটা কত অনায়াসে ও অনুভব করতে পারছে, কতটা ভীত প্রদীপ্তা। কাব্য বলল, দুনিয়াতে মানুষ বেঁচে থাকতে আসে না, একদিন না একদিন তো সবাইকে চলে যেতে হয়। তুই কাঁদিস না প্লিজ। এমনিতেই অসুস্থ, খাবার কথা বললেও ঠিকঠাক খাস না। ভাইয়া যদি জানে তোর এই অবস্থা তাহলে খুব রাগ করবে। প্রদীপ্তা নীরব। হুট করে দরজার দিক থেকে খটখট আওয়াজ ভেসে এলো। শব্দ অনুসরণ করে তাকালো 3 জন। মুহূর্তেই সেই চিরচেনা গম্ভীর মানববোধের দৃষ্টিকোণে আবদ্ধ হলো। প্রদীপ্তার ভেতরটা কেমন করে কেঁপে উঠল। প্রদীপ্তার কাছে এগিয়ে আসা মানুষটার পরিহিত পোশাককে সবচেয়ে বেশি বিষাক্ত পোশাক মনে হলো হঠাৎ করে। ওর কাছে পেশাটাকে নিজের চক্ষুশূল মনে হলো। প্রদীপ্তার দৃষ্টি নত করে নিতে আদিব পাশের 2 জনার দিকে আদেশ ছড়ে, বাইরে যা। কাব্য আর রুষা কোনরূপ বাক্য ব্যয়হীন বেরিয়ে গেল। আদিব দরজাটি প্রদীপ্তার কাছে এলো। প্রদীপ্তা অজ্ঞাত শঙ্কায় কাঁপছে, ভয়ে জুবুথুবু চোখ জোড়া টলমলে, সুন্দর মুখটা ম্লান। বহুদিন পর 2 জনার দেখা, অথচ যে অনুভূতিটা 2 জনের মধ্যে হওয়ার কথা ছিল তা হচ্ছে না।
দুজনেই দুজনকে নিয়ে চিন্তায় কাতর, একজন প্রকাশ করছে তো আরেকজন সন্তর্পণে। আদিপ হাত জোড়া বাড়িয়ে দেওয়া মাত্রই প্রদীপ্তা হু হু করে কেঁদে উঠল, আঁকড়ে ধরল আদিফকে, এতটা শক্ত করে আঁকড়ে ধরল যেন ছেড়ে দিলেই আদিপ হারিয়ে যাবে। আদিপ এর আগে কখনো প্রদীপ্তাকে এভাবে কাঁদতে দেখেনি, কখনোই না। মেয়েটা এত চাপা স্বভাবের যে কাঁদেও চাপা আওয়াজে, আর আজ প্রদীপ্তার কান্নায় শব্দ হচ্ছে। আদিপের শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ মাত্র সেই আওয়াজ যাতনা তুলছে গোটা অঙ্গে। আদিপ প্রদীপ্তার দেহটা আগলে নিয়ে বলল, কিচ্ছু হয়নি প্রদীপটা, কাঁদবেন না, কান্না থামান। প্রদীপ্তা থামতে পারল না। আদিপ বলল, এতটা অসুস্থ কি করে হলেন? একটু নিজের দিকে ধ্যান দিলে কি হতো? আপনার এই দানবটাকে এই অতিরিক্ত চিন্তাটা না দিলে হচ্ছিল না? প্রদীপ্তা আদিপের বুকে মুখ গুজে ওই যে কাঁদছে তো কেঁদেই যাচ্ছে। আদিপ যথেষ্ট চেষ্টা করলো প্রদীপ্তার চোখের বাঁধ আটকাবার, ক্রমশ মাথায় হাত বুলিয়ে গেল। এক পর্যায়ে প্রদীপ্তা ভেজা গলায় অস্পষ্ট কণ্ঠে বলল, যদি ভাইয়া নৌবাহিনীর লোক না হতো তবে আজ এমন হতো না। শেফা আপুর কি হবে? উনি কি করে থাকবেন? প্রদীপ্তা ফুপিয়ে উঠল, আদিপকে শক্ত করে ধরে কাঁদল। আদিপ বুঝলো দুশ্চিন্তাটা আসলে কোথায়, এই পেশা। আদিপ চোখ দুটো বন্ধ করে নিল, মলিন কণ্ঠে বলল, সব দুঃস্বপ্ন প্রদীপ আমার, এভাবে কাঁদবেন না, কষ্ট হচ্ছে। সাবলীল ভাঙা কণ্ঠটা, ক্লান্ত মানুষটা প্রদীপ্তাকে কেমন করুণ গলায় কাঁদতে মানা করল। প্রদীপ্তা ঠোঁটে ঠোঁট চাপে, চোখের জল আটকাতে পারে না। আদিপ ফের বলে, দোষটা পেশার না, মানুষ মরণশীল, কার মৃত্যু কখন ঘটবে এটা কেউ জানে না। এই যে অহরহ রাস্তাঘাটে দুর্ঘটনাগুলো ঘটে, কত মানুষ প্রাণ হারায়, তাই বলে কি রাস্তায় গাড়ি চলা বন্ধ করে দিতে হবে? এটা কি সমাধান? আবার জানেন, অনেক মানুষ খেতে খেতে মারা যায়, গলায় খাবার আটকে মারা যায়, তাই বলে কি খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে? সবটা সহজভাবে নিন প্রদীপটা, এত দুর্বলতা আপনাকে মানাচ্ছে না। প্রদীপ্তা নীরব হয়ে গেল। আদিপ প্রদীপ্তার মাথায় ছোট্ট করে ঠোঁট ছোঁয়ালো। শুনশান নিস্তব্ধতা ছেয়ে গেল সারা কক্ষে। ঘূর্ণায়মান সিলিং ফ্যানের শব্দ ব্যতীত আর কোনো শব্দ নেই। এভাবেই অতিক্রম হলো বহুক্ষণ। মিনিটের পর মিনিট অতিবাহিত হয়েছে। এই যে পরম আমোদে প্রদীপ্তা লেপ্টে আছে আদিপের সাথে, এটা প্রদীপ্তার সৌভাগ্য। কিন্তু পরবর্তীতে আবার এই মানুষটা উধাও হয়ে যাবে, চলে যাবে প্রদীপ্তাকে ছেড়ে চাকরির জন্য। এমন চাকরির কি দরকার যেখানে পরিবারকে সময় দেওয়া যায় না, নিজের প্রাণের কোনো নিশ্চয়তা নেই। প্রদীপ্তার ভারী অভিমান জমল প্রিয় পেশাটার ওপর। সহসা প্রিয় পুরুষের কোমল কণ্ঠটা শ্রবণেন্দ্রিয়ে পৌঁছালো। আপনি আমার উপর রাগ? প্রদীপ্তা আদিপের বুক থেকে মাথা নাড়ে, অর্থাৎ না, আদিপ শুধুই। তবে পেশা নিয়ে? প্রদীপ্তা এবেলায় সর্বশান্ত স্থির। আদিপ দীর্ঘশ্বাস ফেলে বলে, চাইছেন চাকরি বাদ দিয়ে দিই? কিয়ৎক্ষণ আগেও প্রদীপ্তা এটাই চাইছিল, তবে হঠাৎ কেমন যেন লাগলো। আদিফের গলায় এই কথাটা শুনে কিছু একটা ঘটলো প্রদীপ্তার মধ্যে। ওর চোখ দুটো ভিজে উঠল। ও থমথমে কণ্ঠে বলল, না। আদিপ মলিন হাসে, পাশে চাইতেই চোখ পড়ে টেবিলের ওপর রাখা নাস্তার প্লেটে। কিচ্ছুটি খায়নি প্রদীপ্তা, যেমনভাবে নাস্তা রেখে গেছে তেমনই আছে। এই জন্যই তো এই হাল। আদিপ আদুরে গলায় বলল, আমি খাইয়ে দিব? প্রদীপ্তা নিস্তেজ কণ্ঠে বলে, খাবো না। আদিপ প্রদীপ্তার মাথায় ফের এক হাত বুলিয়ে দিল, বলল, এমন করেই তো শরীরের এই হাল করেছেন, খেয়ে ওষুধ খাবেন। প্রদীপ্তা নিশ্চুপ। আদিপ ওকে তুলতে চাইল, হাত ধুয়ে এসে খাওয়াবে, তারপর আদিপেরও বেরোতে হবে। তবে সরানোর সাহস হলো না। প্রদীপ্তা এই বুকে থাকলে সব পরিপূর্ণ, ওকে সরিয়ে দিলে আদিপের গোটা পৃথিবী নড়ে ওঠে। কিয়ৎক্ষণ বাদে প্রদীপ্তা ধীর স্থির কণ্ঠে শুধোয়, ফিরে যাবেন? আদিপ ছোট্ট করে বলে, জি। অমাবস্যার আধারে তলিয়ে গেল প্রদীপ্তার ছোট্ট মনটা, তবুও মেনে নিল। ও নিচু গলায় বলল, আমাকে নিয়ে যাবেন আপনার সাথে? আমি শেফা আপুর সাথে দেখা করব।
প্রদীপ্ত একটু আওয়াজ করলো শুধু। ও এরপর আদিফকে ততটা দৃঢ়ভাবে আঁকড়ে ধরল যতটা ওর পক্ষে সম্ভব। আদিফের গ্রীবায় মুখ গুজে বিড়াল শাবকের মতো ঘাপটি মেরে বসে রইল। কতগুলো দিন পরে আদিফকে কাছে পেয়েছে, মনে হচ্ছে সহস্র যোগ পড়ে। ওর হৃদস্পন্দন যখন দ্রিম দ্রিম করে বাড়ছিল তখনও মন খুলে প্রার্থনা করলো এমন দিন প্রদীপ তার আদিফের জীবনে কখনো না আসুক, কখনোই না। কাল নতুন সূর্য উঠুক, সেই সাথে সব কিছু সুন্দরভাবে হতে থাকুক। আদিপ সর্বদা সুস্থ থাকুক, প্রদীপটাকে এভাবে জড়িয়ে রাখার জন্য, ভালোবাসার জন্য। শেষ মুহূর্তে আদিপ প্রদীপ্তার কপালে একখণ্ড চুম্বন করল। প্রদীপ্তা ঝরঝরিয়ে চোখের জল ছেড়ে শুধু একটা জিনিসই চাইল। আপনি নিজের যত্ন নেবেন। আদিপ আশ্বস্ত করল। অতঃপর চলে গেল। জানা নেই ফের কবে সাক্ষাৎ হবে, কিন্তু প্রদীপ্তা চায় এক ফালি সুখ নিয়ে খুব জলদি ফের আদিপ হাজির হোক, খুব শীঘ্রই। বাংলার বর্ষপঞ্জিকায় তখন অগ্রহায়ণ পৌষ দোরগোড়া। ডিসেম্বর মাস স্রোতের ন্যায় বয়ে চলেছে জীবনের ঘড়ির কাঁটা। দেখতে দেখতে সময়ের কাঁটা এখন ডিসেম্বরে ঘূর্ণায়মান, অর্থাৎ আদিপ প্রদীপ্তার বিয়ের ঠিক 6 মাস কেটে গেছে। সময়ের প্রভাবে বদলেছে নানান দিক, বদলেছে মাস, বদলেছে নানান ঋতু। তবে অতি ব্যস্ত মানব নৌবাহিনীর বিশেষ অফিসার তাসরিফ খান আদিফের কোনো বদল নেই। দীর্ঘ 5 মাস যাবৎ বাড়ির বাইরে সে, তার সাথে যোগাযোগ করা আগের চেয়ে সহজ হয়েছে। এখন মাসে ভালোই কয়েকবার তার থেকে একটা ফোন খানবাড়িতে আসে, আর সেদিন প্রদীপ্তারও নির্ঘুম রাত কাটে। ভালোবাসা, কথাবার্তা সবটা আগের ন্যায় মজবুত, অথচ এত কিছুর ভিড়ে কি যেন ভাঙাচোরা। আসলে এই কীটা কি তা জানা নেই। ঘন কুয়াশা বেষ্টনীর ন্যায় আবিষ্ট করেছে গোটা ভুবনকে। হিম হাওয়াদের তাণ্ডব অল্প বিস্তর উপলব্ধমান। পূর্বাহ্নের পর মধ্যাহ্নের প্রহরে কুয়াশারা আড়াল হতে সোনা রোদের মিষ্টি হাসি এসে ছড়ায়। উঁচুতে অবস্থিত নান্দনিক কাজ করা সিলিং ফ্যানটা ঘুরছে। একটা উজ্জ্বল সুন্দর কয়েক ধাপ বিশিষ্ট ঝাড়বাতিটা ঝলমলিয়ে জ্বলছে। রাজকীয় প্রসাদের ন্যায় সাজসজ্জা গোটা বাড়ি জুড়ে। এদিক ওদিকে মানুষের ছোটাছুটি। সাজানো গোছানো সোফাটায় বসে সকলের মধ্যমণি বীরশ্রেষ্ঠ রাজার একমাত্র রানীর স্বরূপ প্রদীপ্তা। লজ্জাময় মৃদু হাসি, গোলাপের পাপড়ির ন্যায় মসৃণ ওষ্ঠাধর জুড়ে। লালাবাভাই রক্তিম তার শ্বেতরঙ্গা মিষ্টি অপভ্রংশ। নয়নযুগল স্পষ্ট জানান দিচ্ছে কতটা খুশি ওর অন্তস্থ জুড়ে। ঠিক যতটা সুখে থাকলে মানুষের মুখাবয়ব এতটা প্রফুল্ল দেখায়, ও ঠিক ততটাই সুখে আছে। আদিফের ছোট খালা সেজুতি প্রদীপ্তার মেহেন্দি রাঙা হাত দুটো ধরে বসে আছে। ওনার মুখশ্রী জুড়ে হাসির বাহার। উনি চপল কণ্ঠে মিষ্টি করে বললেন, বর কত ভালোবাসে বাবা, মেহেদির রং লালের বদলে সরাসরি কালোই হয়ে গেল। প্রদীপ্তার আদল উষ্ণতায় মোড়ালো। যবে থেকে বাড়ি জুড়ে এত এত অতিথিদের আগমন, তবে থেকে বারংবার লজ্জায় মরিয়া হয় প্রদীপ্তা। তন্মধ্যে আবার আদিফের মামিমা তুরিন বেগম সেজুতির উদ্দেশ্যে বললেন, ভীষণ। হাসির তোপে ভরে উঠল জায়গাটা। রেনুফা খাতুন নাত বউয়ের চিবুক ধরলেন 2 আঙুলের সাহায্যে, বললেন, আমার আদির পছন্দ বরাবরই সেরা, কি বলো? আবার লজ্জা। প্রদীপ্তা পারে না মাটির মধ্যে ঢুকে যায়। সহসা ওহি ছুটতে ছুটতে এলো ওদের কাছে। ব্যস্ত কণ্ঠে প্রদীপ্তার উদ্দেশ্যে ফোনটা বাড়িয়ে দিয়ে বলল। প্রদীপ্তা অপ্রস্তুত হলো। আশেপাশে কত গুরুজনেরা এখন নিশ্চিত কেউ না কেউ কোনো একটা বিব্রতিকর কথা ছুড়ে দেবে প্রদীপ্তার উদ্দেশ্যে। ভাবতে না ভাবতেই তাই হলো। এবার রোকসানা বেগম বললেন, আদিটা সারাক্ষণ প্রভাকে চোখে হারায়, দেখা না পেলে সারাক্ষণ ফোনে কথা বলে, তবুও প্রভাকে চাই। প্রদীপ্তা মাথা নিচু করলো। আশপাশ থেকে তাড়া দিতেই এক প্রকার মনের বিরুদ্ধে কল চাপতে হলো প্রদীপ্তাকে। জান প্রাণ দিয়ে প্রার্থনা করছিল এখন রিসিভ না হোক, সবার সামনে ওর মুখ থেকে কথা বেরোবে না। তবে সেগুড়ে বালি
ওপাশ থেকে মুহূর্তেই রিসিভ হলো কলটা। জি ম্যাম, বলুন কোথায় থাকেন আপনি? প্রদীপ্তা আশপাশে চোরাই নেত্র তাকাতেই সবাই ওকে দূরে গিয়ে কথা বলার অনুমতি দিল। খুব অস্বস্তি নিয়ে উঠল প্রদীপ্তা, একটু দূরে সরে জবাব দিল, বাড়িতেই থাকি। আপনি কোথায়? এখনো আসছেন না কেন? সময়টা কিন্তু খুব বেশি নিচ্ছেন। নরম শান্ত কণ্ঠে প্রশ্ন ছুড়ে ক্ষান্ত হলো প্রদীপ্তা। আদি ভাবলেশীন হাস্যমুখে বলল, গাড়িতে আছি। প্রদীপ্তা মিহি কণ্ঠে স্বভাবগত খুব স্বাভাবিকভাবে বলল, আপনি গাড়িতেই থাকুন। প্রদীপ্তের কথা শেষ হলে অপর পক্ষ থেকে কোনো জবাব এলো না, বরং তার মধ্যে একটা প্রাণোচ্ছল বাচ্চার চিৎকারে প্রকম্পিত হলো খান্নিবাস। প্রদীপ্তার শ্রবণেন্দ্রিয়ে সেই ডাক মধুর কণ্ঠ পৌঁছাতে ও পেছন ফিরে তাকালো। সদর দুয়ারে দু হাত দুপাশে ছড়িয়ে একটা বাচ্চা কোলে দাঁড়িয়ে আছে, প্রাণ খোলা হাসি তার বদনে। বাচ্চাটা দ্বিতীয় দফায় আগের ন্যায় চিৎকার করে ডাকে, মামিমা। সকলের দৃষ্টি আদুরে বাচ্চাটার দিকে আটকালো। কি মিষ্টি একটা মুখ, গোলগাল, ভীষণ আদর মিশ্রিত মুখশ্রী। প্রদীপ্তিকে এই প্রথমবার এমন চঞ্চল দেখালো। ও যদিও ছুটে গেল না, তবে গাঢ় হেসে ত্রস্ত পায়ে এগোলো। ঝনঝনিয়ে বাজলো প্রদীপ্তার কোমল পায়ের বাজনাওয়ালা নূপুর আর হাত ভর্তি চুড়িগুলো। ওকে এগাতে দেখে বাচ্চাটা ছুটে এলো, চোখের পলকে ঝাপটে ধরল প্রদীপ্তাকে, উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আই মিস ইউ মামিমা। প্রদীপ্তা সূর্যর কপালে চুমু এঁকে বলল, মামি মাও। বাড়ির মানুষগুলো অবাক চোখে ওদের দেখলো। রুমকি বেগম থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ বাচ্চাটাকে চিনতে পেল না। কে এটা? প্রদীপ্তার বান্ধবীর বাচ্চা? তবে প্রদীপ্তাকে মামিমা কেন ডাকছে? তবে কি আদিফের বন্ধুর ছেলে? কই, রুমকি বেগম তো চিনলেন না। প্রদীপ্তা আগ্রহী ভরা নয়নে দরজার দিকে তাকালো, শুধালো, মা, বাবা আর মামাই কোথায় সূর্য? ওদিকে রুমকি বেগম বললেন, এটা কে প্রভা? প্রদীপ্ত জবাব দেওয়ার আগেই বজ্রপাতের ন্যায় আগমন ঘটল এক মানবীর। হাসি মুখে তাকে বাড়িতে প্রবেশ করতে দেখে প্রদীপ্ত যেমন আনন্দিত হয়ে ওর কাছে গেল, তেমনি রুমকি বেগম আর তার বাবার বাড়ির পরিবারের প্রতিটা সদস্যের মুখভঙ্গিমা পাল্টে গেল। আদল হতে রক্ত সরার ন্যায় দেখালো তাদের। বিস্মিত নেত্রে সকলে চেয়ে রইল অধরার সুন্দর মুখটার দিকে। কি নিদারুণ হাসছে মেয়েটা। প্রদীপ্তাকে দেখে হাসিটা একটু বাড়ল বোধহয়। হাসি খুশি জায়গাটায় গুমট বেঁধে গেল। তুরিন বেগম, রেনুফা খাতুন, সেজুতি বেগমের চোখে জল এলো নিমেষে। খোরশেদ সাহেবের শরীর থরথরিয়ে কাঁপল। 7 বছর পর সবচেয়ে আদরের নাতনিকে চোখের সামনে পেয়ে। রাহা অবাক, ওহি ওকে চেনে না ঠিকঠাক, তবুও বুঝলো গণ্ডগোল। রুমকি বেগমের চোখ মুখ শক্ত, সঙ্গে অধরার বাবা ফারুক হোসেনেরও। এই মেয়ে এখানে কেন? প্রদীপ্ত যখন হাসি মুখে অধরার সাথে কুশল বিনিময়ে ব্যস্ত, তখন ফারুক হোসেন হুঙ্কার ছেড়ে বলে উঠলেন, ও এখানে কি করেছে? আশ্চর্যজনকভাবে কেঁপে উঠল প্রদীপ্তার গা। অধরা পিছু ফিরে বহুদিন বাদে ফেলে যাওয়া প্রতিটি মানুষকে দেখল। অদ্ভুত যন্ত্রণা অনুভব করলো বুকের ভেতর, তবুও কান্না এলো না। ও স্বাভাবিকভাবে চোখ ফিরিয়ে নিল। ফারুক সাহেব এগিয়ে এলেন, এগিয়ে এলো প্রত্যেকে। প্রদীপ্তা ভীত হলো, আঁকড়ে ধরল সূর্যকে নিজের কাছে। ফারুক সাহেবের হৃদয় এখনো গলেনি, ঠিক সেদিন কান্নায় পাথর হয়ে আছে মানুষটা এখনো। উনি হাত উঁচিয়ে অধরার গালে চড় মারতে গেলে ভীত কণ্ঠে প্রদীপ্তা বলে, মারবেন না মামা। সবাই আরেক দফায় অবাক হলো। প্রদীপ্তার ভীত অননে চাইল। সেজুতি বেগম ঝরঝরিয়ে কেঁদে ওঠেন। অধরাকে জড়িয়ে ধরতে চাইলে অধরা সরিয়ে দিল, বলল, আমরা অপরিচিত মানুষকে প্রথম তাকে জড়িয়ে ধরা উচিত নয়। বিস্ফোরণ ঘটল। অধরা ওদেরকে সম্পূর্ণ উপেক্ষা করে প্রদীপ্তার দিকে হাসি মুখে তাকাতেই দেখল তার ছেলে অবুঝ দৃষ্টিতে এদিক ওদিক তাকাচ্ছে। তন্মধ্যে আদিফ এলো ওখানে। ওর কোলে ছোট্ট দিয়া ঘুমাচ্ছে। সবাইকে অধরাকে ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখে আদিফ ভ্রু কুঁচকে বলল, তোমরা এভাবে এখানে দাঁড়িয়ে আছো কেন?
ফারুক সাহেব রুক্ষ গলায় বলেন। ও এখানে করেছে? অধরা দ্বিগুণ রুষ্ট গলায় বলে, আদি, আমি বিনা নিমন্ত্রণে এখানে আসিনি। আমার ছেলে ভয় পাচ্ছে, ওদের দূরে সরতে বল। অবাকের তাড়নায় মুখ প্রত্যেকে। এটা আদেও সেই অধরা যে সবার চোখের মনি ছিল, ভীষণ আদরের। আজ অধরা কেন এত পাষাণ সুরে কথা বলছে? কেন ওর আওয়াজ এত কঠোর? আদিব অধরার দিকে তাকিয়ে বলল, আস্তে কথা বলো আপু, দিয়া ঘুমাচ্ছে। অধরা চোখ ফিরিয়ে নিল। ওদিকে খোরশেদ সাহেব দুর্বল কণ্ঠে বললেন, ও এখানে কেন আদি? আদি ভাবলেশীনভাবে জবাব দিল, প্রদীপ তার ইচ্ছে বিয়েতে ওর বড় বোন উপস্থিত থাকবে। একজন আদর্শ স্বামী হিসেবে আমার উচিত স্ত্রীর প্রতিটা ইচ্ছা পূরণ করা। বলেই ও অধরাকে নিয়ে সামনের দিকে পা বাড়ালো। তারপর কি মনে করে যেন আবার সকলের দিকে চাইলো, বলল, ভাইয়ার সামনে কোনো অশান্তি চাই না। বলেই ও চলে গেল। প্রদীপ্তা অপরাধীর ন্যায় মাথা নিচু করে ফেলল। রুমকি বেগম প্রদীপ্তার পাশে দাঁড়িয়ে আহত কণ্ঠে বললেন, তুমি আমাকে জানাতে পারতে প্রভা। প্রদীপ্তা জবাব দিতে পারল না। চুপচাপ নির্জীব পুতুলের ন্যায় সূর্যকে নিয়ে ভেতরে চলে এলো। একটা নিঃশব্দ ব্যথা ধরে ভাটা পড়ল প্রদীপ্তার বিয়ের আমের। এতক্ষণ যাবৎ যেই চেহারাগুলো ভীষণ হাসি খুশি ছিল, তা এখন ক্রন্দিত। অধরার এমন রুক্ষতা, অধঃপতন যেন কেউই মেনে নিতে পারছে না। অধরা সূর্যকে নিয়ে সোফায় বসে আছে, অপেক্ষা মিরানের জন্য। হুট করে গাড়ি থেকে নেমে কোথায় যেন চলে গেছে মানুষটা। ওকে সুমি হরেক রকম নাস্তা শরবত দিচ্ছে। ও অবশ্য কিচ্ছুটিও মুখে তোলেনি। সবার সাথে এভাবে কথা বলার পর ওর ভালো লাগছে না। তবুও যে কি করে কি হয়ে গেল। প্রদীপ তো ছোট্ট ছোট্ট কদমে আদিফের কক্ষে এলো। বাড়িতে প্রচুর লোক। আদিফের ঘরে আসার জন্য প্রদীপটাকে চোরের ন্যায় লুকোচুরি করতে হয়। বিগত 1 সপ্তাহ যাবৎ আদিপ বাড়িতে, অথচ 1 সপ্তাহে একদিনও আদিপ প্রদীপটা একসাথে থাকেনি। রেনুফা খাতুন কিছুতেই দেয়নি। বাড়িতে দুজন একান্তে কথা বলতে নিলেও বড়দের আপত্তি। সবার একটাই কথা, বিয়ের পর কথা বলবে, অথচ ওরা আগে থেকেই বিবাহিত। প্রদীপটা ঘরে না থাকলে কি হবে? প্রদীপটার জিনিসপত্র সব এ ঘরে। কেউ মায়া করে প্রদীপটাকে কোনো উপহার দিলে তাও প্রদীপটা চুপ করে এসে এই ঘরে রেখে চলে যায়। দিয়াকে খাটে শুইয়ে দিয়ে সবেমাত্র হাত ঘড়িটা খুলছিল আদিপ, অথচ ড্রেসিং টেবিলের ওপর সামান্যতম জায়গা নেই। সবটা জুড়ে প্রদীপটার এটা ওটা রাখা। তন্মধ্যে প্রদীপটা এসে পেছনে দাঁড়ালো। আদিপ মেঘমন্ত্র স্বরে বলল, ম্যাম, আমার ঘড়িটা রাখার একটু জায়গা হবে? সবটা জুড়ে তো দেখছি আপনার রাজত্ব। প্রদীপটা দ্রুত সামনে এলো। ড্রেসিং টেবিল থেকে তাড়াহুড়ো করে সবটা সরাতে সরাতে উদাস কণ্ঠে বলল, মা মা আমার উপর রেগে গেছেন। আদিপ পেছন থেকে প্রদীপ্তার রাজহংসী কোমর জড়িয়ে ধরে। প্রদীপ্তা নিস্তেজ চোখে দর্পণে চাইল। সুন্দর এই দৃশ্যটা চোখবন্দি হতে কানে এলো আদিপের সুপুরুষের মতো সুন্দর কণ্ঠস্বর, সব ঠিক হয়ে যাবে, হাসি খুশি থাকুন। প্রদীপ্তা তবুও অনুভূতি শূন্য, গোমরা মুখে চেয়ে রইল আদিফের দিকে। আদিপ হতাশ কণ্ঠে বলে, প্রদীপ্তা, আমার ভীষণ মন খারাপ। প্রদীপ্তা শুধুই কেন? আদিপ বলল, এই যে আপনি কাছে থেকেও দূরে, সবাই ভুলে গেছে আপনি আমার কবুল পড়া খুব আদরের গিন্নি। প্রদীপ্তা মুচকি হেসে বলে, এসব আপনি করেছেন। বারবার বিয়ে করে কি ছিল? অনেক কিছু। আদিপ সাবলীল ভঙ্গিতে উত্তর দিল। প্রদীপ্তা নিজের হাত দুটো আদিপের চোখের সামনে তুলে ধরল। দেখুন রংটা কত ভালো এসছে। আদিফের নেত্রোদয় হাসলো। প্রদীপ্তা হাতের চুড়িগুলো বাজিয়ে দেখালো। সুন্দর না? আদিপ প্রদীপ্তার কোমর থেকে হাত সরিয়ে বাড়িয়ে দেওয়া হাত দুটোতে ঠোঁট চোয়ালো, বলল, খুব। প্রদীপ্তা খুশি হয়ে গেল। কি যে আনন্দের রেখা বইল ওর মুখশ্রী জুড়ে, তা আদিপ চোখ ভরে দেখল। হঠাৎ করে আমেজ মিয়ে গেল। আকস্মিক প্রদীপ্তা মুখ ভার করে ফেলল। ওর হাসি নিভে গেল। মনে হলো মেয়েটার খুব মন খারাপ, বেজায় বেশি। আদিপ ভ্রু গোটায়। হঠাৎ কি হলো? কোনো ভুল করেছে আদিপ? নাকি প্রদীপ্তা কোনো ঘটনা মনে পড়েছে?
ও প্রশ্ন ছোড়ার আগেই প্রদীপ্তা কণ্ঠ খাদে নামিয়ে ভীষণ কোমল কণ্ঠে বলে, আপনি বলেছিলেন রজনীগন্ধা আনবেন, এনেছেন? এনিমেল। সচকিত আদিব জিভ কাটে। বাড়িতে এত ফুল থাকার পরও আদিব নিজেই খুব আহ্লাদ করে বলেছিল প্রদীপ্তার জন্য রজনীগন্ধা ফুলের মালা আনবে, অথচ ভুলে খেয়েছে। প্রদীপ্তা মাথা নিচু করল। সে আগের নেই নিচু স্বরে বলল, মাকে বলছি আজ বাড়িতে আপনার ভাত বন্ধ। অন্য সব মেয়েরা হলে হয়তো কপট রাগ নিয়ে অভিমানগুলো ঝাড়ত, অথচ প্রদীপ্তা মন খারাপ ঝাড়ছে, ভারী বাক্য বলছে, তবে বাচ্চাদের মতো আদর স্বরে। আদিব হেসে ওঠে। পরক্ষণেই বুঝতে পারে এ সময় হেসে কি মারাত্মক ভুলটাই না করে ফেলেছে। প্রদীপ্তা আদিবকে ঠেলে দূরে সরে গেল। আদিব ত্রস্ত হাতে প্রদীপ্তাকে ধরে ব্যগ্র গলায় বলল, এক্ষুনি নিয়ে আসছি, ভুল হয়ে গেছে, মার্জনা করুন। প্রদীপ্তা শূন্যে চেয়ে রয়, যেন খুব রাগ। অথচ আদিব জানে এই মুহূর্তে মেয়েটার গালে যদি একটা আলতো পরশ রাখা হয় তবেই মেয়েটা খিলখিল করে হেসে উঠবে। তবুও আদিব পা এগোলো, বলল, এক্ষুনি যাচ্ছি বললাম তো। এই যে দেখুন যাচ্ছি, বেশিক্ষণ লাগবে না, আপনি এখানেই থাকুন। আদিব হুড়মুড়িয়ে বেরিয়েই যাচ্ছিল। প্রদীপ্তা থামালো, পেছন থেকে ছোট্ট হাতে আঁকড়ে ধরল লোকটার শার্ট। পরক্ষণেই শার্ট ছেড়ে হাতে জড়ালো পেটটা। ব্যস্ত হয়ে বলল, খবরদার, এখন বেরোবেন না। চট্টগ্রাম থেকে ঢাকা এসছেন, পথ গুনেছেন, হাত মুখ ধুয়ে দ্রুত খেতে যান। আদিব থামলো তো বটে, তবে মুহূর্তেই ওর চোখের সামনে একটা সুন্দর অতীত ভেসে উঠল। গ্রামে প্রথমবার যখন প্রদীপ্তা আদিবকে ঠিক এইভাবে থামিয়েছিল, অবশ্য সেদিনের কণ্ঠে মিশেছিল ভয় আর আজ অধিকার বোধ। আদিব মদির কণ্ঠে বলল, ঠিক এইভাবে গন্তব্যহীন করেছিলেন। প্রদীপ্তার হাতের বাঁধন আলগা হলো। আদিব পিছু মুড়ে ঘুরতেই প্রদীপ্তা হেসে ওঠে। আদিব বলে, হাসছেন কেন? প্রদীপ্তা এবার শব্দ করে হেসে ওঠে। আদিব যদিও জানে না প্রদীপ্তা কেন হাসছে, তবু ওর হাসি পেল। ও বলল, আরে বাবা, হাসছেন কেন? প্রদীপ্তা ঠোঁটে ঠোঁট চেপে হাসি থামায়। আদিবের চোখের দিকে নজর তাক করে বলল, আগে ভাবতাম আপনি সারা দিন জিন ভূত নিয়ে ঘোরেন। ফাটা বেলুনের ন্যায় চুপসে গেল আদিবের মুখ। সত্যি তাই বলে জিন ভূত? প্রদীপ্তার এত মজা লাগে আদিবের চুপসানো মুখটা দেখে। ও ফের হেসে ওঠে। আদিব প্রদীপ্তার গালে মিষ্টি করে অধর ছুঁয়ে দেয়। এতে প্রদীপ্তার হাসির মাত্রা দ্বিগুণ হয়। আদিব নিজেও ঠোঁট এলিয়ে যখন ফের অন্য গালের দিকে এগোতে নেয়, ঠিক সেই মুহূর্তে ঘুমন্ত দিয়া ঘুমের মধ্যে ফুপিয়ে ওঠে। প্রদীপ্তা হাসি থামিয়ে চকিতে তাকালো দিয়ার দিকে। ঘুমের মাঝে কাঁদছে, এখনো পুরোপুরি জাগেনি। ও আদিবকে ছেড়ে ব্যস্ত হলো দিয়ার কাছে ছুটতে। আলগোছে ছোট্ট বাচ্চাটার পিঠে হাত বুলিয়ে অকস্মাৎ তড়িৎ গতিতে তাকালো আদিবের দিকে। একই সময় দুজন দুজনাকে উপহার দিল এক ফালি সুন্দর হাসি। দুজনের চোখেই ভাসমান অদূরে অবস্থিত ভবিষ্যতের খুব মিষ্টি একটা মুহূর্তের দৃশ্য, খুবই অমায়িক। পিনপতন নীরবতায় আচ্ছন্ন একটি কক্ষ। ঠান্ডা আবহাওয়ার মাঝেও ঘূর্ণায়মান মাথার উপরে সফেদ সিলিংটা। থমথমে কক্ষের ভেতরে অবস্থিত প্রতিটা মানুষের অবস্থা। কাল বিয়ে, অথচ আজ বাড়ির নাকি এই হালত। মূলত এমদাদ খানের ঘরে ছোটোখাটো একটা পারিবারিক বৈঠক বসেছে। অবশ্যই মিটমাট করানোর বৈঠক, আর সম্পূর্ণটা অধরাকে ঘিরে। অধরা মুখ কালো করে বসে আছে। মিরানটা অবশ্য অনুপস্থিত। এই বাড়িতে আসার পর অধরার সাথে ফারুক সাহেব যতটা রুক্ষ ব্যবহার করেছে, আশ্চর্যজনকভাবে মিরানের সাথে ঠিক ততটাই নমনীয় কণ্ঠে কথা বলেছে। এমনকি এখানে উপস্থিত এমন একটা ব্যক্তি নেই যে মিরানের আপ্যায়নে কোনো খামতি রেখেছে। শুধু তাই না, এমনকি সূর্য দিয়াকে নিয়ে আদিবের নানা বাড়ির সকলের মাঝে কারাকারির সৃষ্টি হয়। কে কাকে নেবে সব কিছু ঠিকঠাক চললেও না অধরা কারো কাছে ভিড়ে, না অন্যরা আসে অধরার কাছে। এই মান অভিমানের পাল্লা খোলা হচ্ছে এখানে। এমদাদ খান সুন্দর করে দুই পক্ষকেই বোঝাচ্ছে। ফারুক সাহেব নিশ্চিত মেনে নিতেন সবটা, তবে ওই যে অধরার খামোখা রাগ।
ওই রাগের তোপেই উনিও রেগে আছেন। কোথায় এতদিন পর দেখা হওয়ার পর মেয়েটা সবাইকে জড়িয়ে ধরবে, আবেগে কাঁদবে, তা না উল্টো আবোল তাবোল কথা শুনিয়ে দিচ্ছে। আশ্চর্য। কথায় কথার এক পর্যায়ে ফারুক সাহেব বললেন, এই মেয়ে কার মতো হয়েছে কেউ জানাবে না আমায়? ছেলেটাকে তো দেখলাম খুবই ভদ্র সভ্য। কি করে ছেলেটার ঘরে এই দুষ্টু কে সামলায়? আদিব দীর্ঘশ্বাস ফেলল। আগুনে ঘি না ঢাললেই চলতো। অধরা দ্বিগুণ তীক্ষ্ণ গলায় বলল, মিরানকে নিয়ে যার এত এত সমস্যা ছিল সে যাতে চুপ থাকে। আমাকে সামলানোর জন্য আমার মা আর স্বামী যথেষ্ট। মাঝে মাঝে আমার বোনেরাও আসে, বরং আমি বড় ভাইও আমাকে ভীষণভাবে আগলে রাখতে জানেন। তাছাড়া আমার আদি আছে। ওদের কথার মাঝে রুষা সাদিদকে ফিসফিস করে বলল, ভাইয়া শায়ন ভাইয়ার বাবার নামও তো মিরান। সাদিদ ইশারায় ওকে চুপ থাকতে বলে। ওদিকে ফারুক সাহেব পারে না এই মেয়ের মুখে কয়েকটা চড় বসিয়ে দিতে। আদিপ ওকে ধরলো, বলল, আপু একটু চুপ থাক, যা হওয়ার হয়ে গেছে, এসব নিয়ে আর কত ঝামেলা করবি? অধরা বলে, তোমার মামাকে বলে এটা। আমি আমার ভাইয়ের বিয়েতে এসেছি, বিয়ে শেষ হলে চলে যাব। এখানে আমাকে ঘিরে কন্যাত আলোচনা সভা বসবে। কাল তোর বিয়ে আদি, কেন সব ঠুনকো ব্যাপারে সুন্দর দিনটা নষ্ট করছিস? নিস্তব্ধ আশপাশ। অতঃপর এমদাদ খান বোঝালেন, কতগুলো দিন হয়ে গেছে, এবার সব মিটমাট করে নিলেই হয়। তোমরা অশান্তি করো না। অধরা ডুকরে কেঁদে ওঠে এই পর্যায়ে। ও ক্রন্দিত গলায় বলে, মিটমাট করার প্রশ্নই আসে না আঙ্কেল। আপনারা চিন্তাও করতে পারবেন না এই 7টা বছর আমি কি সহ্য করেছি। এত এত অসুস্থতা, এত এত খারাপ সময়গুলোর মাঝে আমার শ্বশুর বাড়ির পরিবার ছাড়া আর আদি ছাড়া কেউ ছিল না আমার পাশে। সূর্য হওয়ার সময় আমার অবস্থা এমন ছিল যে আমি বাঁচতেও পারি, নাও বাঁচতে পারি। তখন এনাদের খবর দেওয়া হয়নি। গিয়েছিল কেউ? যায়নি। অথচ মিরানের বড় ভাইয়া সৌদি থেকে চলে এসেছেন। আমার শাশুড়ি থেকে ননদ সবাইকে আমার জন্য পাগলের মতো কাঁদতে দেখেছি। তখন কোথায় ছিল এনারা? তখন যেহেতু মেয়েকে ছাড়া থাকতে পেরেছে, এখনও পারবে। আর আপনাদের যদি বেশি অসুবিধা হয় তবে আমি মিরানকে নিয়ে এক্ষুনি চলে যাব। আদের বিয়েতে ওর ইচ্ছে ছিল আমাকে সঙ্গে রাখবে। প্রভা বলেছিল, আবু আপনি আসুন, আপনি এলে আমার কোনো কিছু আর অগোছলো লাগবে না। তাই এসেছি। হয়তো আমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মুখও আমি দেখতে চাই না। অধরা বেরিয়ে গেল সকলকে উপেক্ষা করে। স্তব্ধ হয়ে প্রত্যেকে চেয়ে রইল ওর যাওয়ার পানে। এমদাদ খান কিছুতেই চাইছেন না বাড়ি ভর্তি মানুষজনের মাঝে আর অশান্তি হোক, তাই উনিও নিঃশব্দে বেরিয়ে গেলেন। ওদিকে আদিব সকলের উদ্দেশ্যে ভারী কণ্ঠে বলল, এসব এখানেই থামাও, অনেক হয়েছে। রাত্রি তখন। আগের বারের তুলনায় এবার অধিক অতিথির আনাগোনা। যত যারা বাকি ছিল প্রত্যেকে হাজির হয়েছে। রুষার বন্ধুরা, সাদিদার কাব্যের বন্ধুরাও আমন্ত্রিত। আনাচে কানাচে মানুষের গুঞ্জনার হট্টগোল। প্রদীপ্তা, অধরা সহ আরও কিছু মেয়েদের সাথে একটা আলাদা কক্ষে আছে। আদিবের দেখা আশেপাশে নেই, কাজে ব্যস্ত বোধ হয়। কাব্য আর সাদিদও ভীষণ চাপে আছে। ভাইয়ের বিয়েতে তারা তো আর হাত গুটিয়ে বসে থাকতে পারে না। রুষা নাচতে নাচতে 3তলার বারান্দা দিয়ে হাঁটছে। যে 3তলা সারাটাক্ষণ ফাঁকা পড়ে থাকে, আজ তাতেও মানুষ। রুষার মুখে হাসি অনিবার্য। দৈবাত পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর পুরুষটিকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে ওর মুখে হাসি ঘুচে গেল। অপ্রসন্ন হলো বদন। ও শায়নকে উদ্দেশ্য করে নিস্পৃহ কণ্ঠে বলল, এই কয়দিন এত অনুষ্ঠান হলো, তুমি এলে না, আজ হঠাৎ আসার মানে কি? শায়ন পদযুগল থামায় রুষার সামনে, বলে, তুমি আমাকে মিস করছো? রুষা কৃত্রিম হেসে বলে, এত বাজে দিন আসেনি ভাইয়া, বরং এই কয়দিন সুখেই ছিলাম। শায়ন দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে। বেয়াদব মেয়ে। রুষার চাহনি তীক্ষ্ণ হলো। ও রাগান্বিত কণ্ঠে বলল, আমি তোমার মুখ। শায়ন ওকে থামায় মাঝপথে। হেসে উঠে বলে, অনেকদিন ধরেই বলছো রুষা, করতে পারিনি কিছুই, তাই চুপ থাকো। রুষা প্রত্যুত্তর করল না। পাশ কেটে চলে যাওয়ার উদ্দেশ্যে পাটা ফেলা মাত্র শায়ন ফের বলল, রুষা, আমি না একটা কিছু ভেবেছি। রুষা মোটেও শুনতে আগ্রহী নয়, তবুও থামল। শায়ন বলল, তুমি ফিউচারে লয়ার হবে, আর আমি তো পুলিশই। ভবিষ্যতে আমি তোমাকে ক্লায়েন্ট খুঁজে দিতে সাহায্য করতে পারি, তবে একটা কিছু বিনিময়ে।
রুষা নির্লিপ্ত কণ্ঠে বলল, আমার এত উপকার করতে হবে না শ্রদ্ধেয় বড় ভাই, নিজেরটা নিজে ভাবুন। রুষা চলে গেল চোখের পলকে। ওদিকে পেছনে সায়ন নিঃশব্দে হাসলো, বলল, তুই একটা স্বাচ্ছন্দ্য রুষা, কিচ্ছু শুনিস না, কিচ্ছু বুঝিস না, আজ তো একটা গাধা। পরের দিন ব্যস্ত একটা সময় বিয়ের অনুষ্ঠানটা রাত্রে রাখা হয়েছে, অথচ ভোর থেকেই সকলের ব্যস্ততা অসীম। এমদাদ খান, এহসান খান আর রশিদ দেওয়ান পেরেছেন কি দুদণ্ড স্বস্তিতে বসতে। তাদের নিশ্চিতে শ্বাস নেওয়ার ফুরসতটুকু নেই। তাদের সাথে অবশ্য অনেকেই সাহায্য করছে, কিন্তু তবুও কাব্য আর সাদিদদের কাজ নিয়ে যথেষ্ট মাথা ব্যথা থাকবে, এটা স্বাভাবিক। অথচ ওদের সাথে ব্যস্ত আদিফও। সবটা ঠিকঠাক করার জন্য সকলের কতই না প্রচেষ্টা। একটা স্বপ্নময়, অতি স্মরণীয় হোক আজকের দিনটা। যদিও আগের বার কবুল পড়ার দিনের মতো সুন্দর, স্বপ্নময় আর স্মরণীয় দিন আদিপ প্রদীপ্তার জীবনে কখনোই আসবে না। আয়নার সম্মুখে নববধূ বেশে বসে আছে প্রদীপ্তা। বিভিন্ন কৃত্রিম সামগ্রী সজ্জিত পুরুষের বুকে তরবারির আঘাত হানার ন্যায় ধারালো নয়নজোড়া। সীসায় স্থির করতেই নিজেকে দেখে চমকে উঠল সে। আজ তার গাত্রবরণে জড়ানো এক টকটকে লাল বর্ণের ভিন্ন পোশাক। এর আগে শাড়ি ব্যতীত কিছু পরেছে মেয়েটা? জ্ঞান হওয়ার পরে তো নয়। লেহেঙ্গাটি সূক্ষ্ম শিল্পের ধাঁচে গড়া, অজস্র মীনাকঙ্কন, স্বর্ণ সুতোয় গাঁথা, বিভিন্ন নকশায় তৈরি আর ভীষণ আকর্ষণীয়। প্রদীপ্তের গা ভর্তি অলঙ্কারের বাহার, স্বর্ণ মুড়িয়ে দেওয়া হয়েছে তাকে। প্রদীপ্তাকে তৈরি করা হয়েছে কোনো সাম্রাজ্যের রানীর ন্যায়। তার প্রমাণস্বরূপ মাথার ওপরের মুকুটটা। প্রদীপ্তা কিছুক্ষণ বিস্মিত নয়নে নিজেকে দেখল। আজ দ্বিতীয়বারের জন্য বধূরূপে সে ওই আগের মানুষটার জন্যই সেজেছে। এত ভালো লাগছে কেন দেখতে? এই রূপ দেখলে আদিব আদেও ঠিক থাকবে তো? প্রদীপ্তা নজর নত করল। তৎক্ষণ শ্রবণেন্দ্রিয়ে পৌঁছালো মুগ্ধময়ী এক নারী কণ্ঠস্বর। আমার আদিকে পাগল করার জন্য তোমার কতই না আয়োজন, অথচ সে আগে থেকেই উন্মাদ। প্রদীপ্তার শ্বেতরাঙ্গা অপভ্রংশ এক কৌটা সিঁদুরের ন্যায় রক্তিম হয়ে উঠল অধরার কথায়। অধরার সাথে দাঁড়ানো শেফাও খুনসুটি করে বলল, কাব্যকে আশেপাশেই রাখবো। ডাক্তারের সুব্যবস্থাপনা না থাকলে আজ আদির মারাত্মক ক্ষতি হবে। অধরা আর শেফা একসাথে শব্দ করে হাসল। প্রদীপ্তা লাজে কোনটায় মেয়ে এলো চিত্ত। বিয়ের অনুষ্ঠানটা বাড়িতে হচ্ছে না, বরং সমস্ত আয়োজন করা হয়েছে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার অন্তর্গত সেনাকুঞ্জে। আদিফের ইচ্ছে, এমদাদ খানের শখ আর রশিদ দেওয়ানের খুব আশা ছিল মেয়ের বিয়েটা সবচেয়ে সুন্দরভাবে হোক। সবচেয়ে সুন্দর করে অনুষ্ঠান সম্পাদন করার জন্যই এরূপ সিদ্ধান্ত নেওয়া। সায়াহ্ন প্রহরে খানবাড়ি থেকে সরাসরি গাড়ি ছুটল সেনাকুঞ্জের উদ্দেশ্যে, বরকনে আলাদা গাড়িতে। আদিপ কতটা কষ্টে নিজের রাগটাকে চেপে বসে আছে শুধু সেই জানে। বাড়ির লোকগুলো পারছে তো প্রদীপ্তাকে মোবাইলটা অবধি ছুতে দেয় না। এগুলো মানা যায়? গাড়ি যখন অদূরে ছুটছে তখন আদিপ প্রদীপ্তাকে ছোট্ট করে টেক্সট করলো, সবটা উজ্জ্বল রাখছি। এইটুকুই। আদিফের গাড়িতে শুধু ওর বন্ধুরা আছে। এদের মাঝে নিহাল একজন। কারোই পূর্বের ঘটনা নিয়ে মাথা ব্যথা নেই। নিহাল যথেষ্ট আনন্দ করছে আদিফের বিয়েতে, এবং কি খুশিও ভীষণ। গাড়ি গন্তব্যে এসে থামলো। প্রশস্ত জায়গা জুড়ে যেরূপ জাঁকজমকপূর্ণ সাজসজ্জা, তেমনি গাম্ভীর্যপূর্ণ শৃঙ্খলা সর্বদিক জুড়ে। দায়িত্বে নিয়োজিত লোকগুলোর তদারকিতে শৃঙ্খলা রক্ষা করে প্রতিটা ব্যক্তি সেন্টারের ভেতর প্রবেশ করলো হাসি মুখে। আদিব গম্ভীর মুখে খোরশেদ সাহেবের দিকে চেয়ে। খোরশেদ সাহেব একবার নাতির দিকে তাকাচ্ছেন তো একবার সামনের দিকে। আশ্চর্য, উনি কি চোর ডাকাত নাকি? নাতি তার দিকে এমন যমরাজের দৃষ্টি নিক্ষেপ করছে কেন? অদ্ভুত। এভাবে আরও কিছু সময় অতিবাহিত হলে খোরশেদ সাহেব মেকি বিরক্ত ঝেড়ে বললেন, এভাবে দেখছো কেন? তোমার চেয়ে আমাকে অনেক বেশি ভালো লাগছে বলে?
আদিপ চোখ গরম করে প্রৌঢ়া শুষ্ক ঢোক গলধকরণ করলেন। বোঝার চেষ্টা করলেন আদিফের অভিব্যক্তি। পরক্ষণেই আদিপ কপট রাগ দেখিয়ে বলে, নানা ভাই, আমরা ভেনিউতে আছি। এবার আপনার নাত বউকে ধরে নামাই, নাকি এই দায়িত্ব আপনাদের? হো হো করে হেসে উঠলেন প্রৌঢ়। বুঝলেন কেন তার নাতি রাগ। উনি সরে দাঁড়ালেন সামনে থেকে। হাত উছিয়ে আদিপকে প্রদীপ তার গাড়ির কাছে যাওয়ার জন্য পথ করে দিলেন। আদিপ চলে এলো। সারাদিনের তৃষ্ণার্ত চোখ দুটোকে শান্ত করার উদ্দেশ্যে এগোলো। গাড়িতে প্রদীপ্তা একা। মাত্রই সবাই নেমেছে। প্রদীপ্তাকে বলা হয়েছে অপেক্ষা করতে। প্রদীপ্তা চুপচাপ বসে অপেক্ষার প্রহর গুনছে। সহসা গাড়ির দরজা পুনরায় খোলা হলো। প্রদীপ্তা সেদিকে তাকাতেই দেখতে পেল একটা হাত তার জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রদীপ্তাকে এই হাতটা চেনে না? যার ছায়া প্রদীপ্তার মুখস্থ, সে কি করে এই হাতটা না চিনে থাকবে? প্রদীপ্তা যখন এইসব ভাবনায় মগ্ন, তখন অযাচিত এক মন্ত্রমুগ্ধ কণ্ঠের দাপটে মতিভ্রম কাটল ওর। মিসেস খান, আপনি কি নামতে আগ্রহী নন? আমি কিন্তু আপনাকে দেখার জন্য মরিয়া। প্রদীপ্তার চিত্ত তখন চিৎকার করে জানান দেয়, আমি নামতে ভীষণ আগ্রহী। তবে মুখ ফুটে রা করা হয় না রমণীর। সে বাড়িয়ে দেওয়া হাতটা ধরতেই তার গোটা দেহ শিরশির করে উঠল। এক অজানা শিহরণ খেলে গেল প্রদীপ্তার সারা অন্তঃস্থলে। হাতটা কি আজ প্রথম ধরা? না তো। তবে কেন এমন লাগছে? প্রদীপ্তা অনুভব করতে পারে ধরে রাখা পুরুষটার হাতটা কতটা উষ্ণ। প্রদীপ্তার শীতল হাতটা ওই উষ্ণতায় খুব পেল। আদিপ সাহায্য করলো প্রদীপ্তাকে নামতে। লেহেঙ্গাটা ধরে প্রদীপ্তাকে নামালো। তখনও দুজনকে দেখা হয়নি। তবে গাড়ি থেকে নামতেই ধনুকের ন্যায় কিছু একটা বিঁধল দুজনার অন্তরে। আদিপ মহাবিষ্টের ন্যায় মদির দৃষ্টে চেয়ে রইল তার জন্য বধূ সজ্জিত নারীর দিকে। নিমেষে ঘোরে তলালো যেন আদিপের সত্তা। ওদিকে প্রদীপ্তার নেত্রদয়ে বিরাজমান অবাক করা মুগ্ধতা। আদিপ পূর্ণাবয়বে বরবেশে দাঁড়িয়ে, যেমন তেমন বেশে নয়, বরং প্রদীপ্তার কল্পনার চেয়েও সুন্দর বেশে। কোনো শেরওয়ানি স্যুট নয়, সেই অধিক মর্যাদা সম্পন্ন পোশাকটি আদিপের গায়ে, যা প্রদীপ্তার ভীষণ প্রিয়। যেই পোশাকে আদিপকে দেখার খুব ইচ্ছে ছিল প্রদীপ্তার। আদিপের দেহে পরিধেয় সামরিক বস্ত্র, কি ভীষণ আভিজাত। আদিপের দেহে পরিধেয় সামরিক বস্ত্র, কি ভীষণ অভিজাত। গাঢ় নীলবর্ণের পোশাকটির বক্ষদেশে সারিবদ্ধ ধাতব বোতামগুলো আলোর প্রতিফলনে ঝলমল করছে। এক কাঁধ থেকে আর এক কাঁধ নেমে এসেছে স্বর্ণাভ অলঙ্কার শৃঙ্খল। বুকে সংযোজিত অসংখ্য পদক সমূহ, আর বুকের বাম পাশে স্বর্ণ রঙের নাম প্লেটে লেখা তসরিদ। মাথায় সুন্দর করে একখানা টুপি পরা। সাদা রঙের টুপিখানার গাঢ় নীল অংশে নোঙর চিহ্ন জলজল করছে। মোদ্দা কথা ভীষণ আকর্ষণীয় দেখাচ্ছে আদিফকে। প্রদীপ্তা বুঝতে অক্ষম, এ কি আদৌ সত্যি নাকি নিছক তাহার কল্পনা। প্রদীপ্তা, আপনার কেন ইচ্ছে আপনার এই অবলা স্বামীটাকে মেরে ফেলার? আদিফের কণ্ঠে প্রদীপ্তা ধ্যানে ফিরল ও তীর্যক কণ্ঠে বলল, বাজে কথা। আদিপ মাথা নাড়ে, না, একদম সত্যি কথা। প্রদীপ্তা দৃষ্টি সংযত করল। লেহেঙ্গাটির দিকে চেয়ে জানালো, খুব ভারী। আদিপ যথাযথ দায়িত্বশীল স্বামীর মতো জবাব দিল, আমি আছি তো। প্রদীপ্তার অধর কোণে মুচকি হাসির রেখায় দেখা যায়, এই মানুষটা আছে বলেই প্রদীপ্তা আছে। মার্বেলের বিশাল হলঘর রাজকীয়তায় সজ্জিত। ছাদের উঁচুতে ঝুলে আছে অসংখ্য ঝাড়বাতি। হরেক রকম ফুলের বাহার সমৃদ্ধ সর্বত্র জুড়ে। মসৃণ দীপ্তিতে আলোকিত সারা দিক। তুষার শুভ্র ইউনিফর্মে তলোয়ার উঁচুতে তুলে দুই সারিতে নৌবাহিনীর কর্মীরা দাঁড়িয়ে। ইস্পাতের ফলায় আলো পড়ে ঝলসে উঠছে সম্মানের খিলান। তার মাঝখান দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে একজোড়া চোখ ধাঁধানো দম্পতি। তাদের প্রতিটা পদক্ষেপে পরিবেশটা ক্ষণিকেই মুগ্ধতায় বিছিয়ে গেল। এত সুন্দর বিয়ে এর আগে দেখা হয়েছে কারো?
প্রদীপ্তা নিজেও তো সমস্ত আয়োজন দেখে মুখ, অথচ এই মুহূর্তে হাসি মুখে আদিবের সাথে পায়ে পা মিলিয়ে এগোচ্ছেও। তলোয়ার খিলানের মাঝখান দিয়ে চমৎকার ভঙ্গিতে হেঁটে আসছে দুজন। সকলের চোখ ঝলসানো অপূর্ব একখানা দৃশ্য। মুহূর্তটা আচমকা কেমন হঠাৎ থমকে আছে। হাঁ করে সকলে দেখছে তাদের। কোনো রোমাঞ্চকর সঙ্গীত নেই, কিন্তু নৌবাহিনীর ব্যান্ড ঠিকই বাজছে। আদিপ প্রদীপ্তা শেষ প্রান্তে পৌঁছাতেই তলোয়ার ধীরে ধীরে নিচে নেমে এলো। সকল অফিসাররা স্যালুট প্রদর্শন করলো দুজনের দিকে। বিপরীতে আদিভও কপালে 4 আঙুল ঠেকিয়ে প্রত্যেককে সম্মান জানালো। প্রদীপ্তার চোখ থেকে বিস্ময় কাটছে না, সেই সাথে ভেতরে চাপা আনন্দে পুলকিত হচ্ছে অনুভূতির জোয়ার। সব কিছু স্বপ্নের চেয়েও দারুণ হচ্ছে। প্রদীপ্তা আশা করেনি সবটা এত দারুণ হবে। প্রদীপ্তা ভাবতেও পারেনি যে তার কল্পনা করতে না পারা নির্বোধ ইচ্ছেগুলো মানুষটা পূর্ণ করবে। আদিপ প্রদীপ্তার দিকে তাকালো। আগে থেকে মেয়েটা তার দিকে তাকিয়ে। আদিপ বলল, খুব খারাপ দেখাচ্ছে আমায়? আপনি এমন মেরে ফেলা দৃষ্টিতে তাকিয়ে আছেন যে। প্রদীপ্তা মৃদু কণ্ঠে বলল, ভীষণ ভালো দেখতে লাগছে তাই। আদিপের ঠোঁটে খুব সূক্ষ্ম আছে হাসির রেখা ফুটে উঠল। আদিপ প্রদীপ্তার কাছাকাছি ঘেঁষে বসলো। মোহিত কণ্ঠে বলল, যেদিন নৌবাহিনীর কর্মী হিসেবে প্রথম শপথ পাঠ করলাম, সেদিন থেকে আমি দেশকে রক্ষার ক্ষেত্রে কোনো রকম আলাদা ভাবনা রাখি না। জানেন প্রদীপ্তা, আমি একদিন নিজের লক্ষ্য হিসেবে আপনাকে ভালোবাসা ধরে নিয়েছিলাম, আর নিঃশ্বাস হিসেবে আপনাকে। প্রদীপ্তা খুব মনোযোগ দিয়ে শুনল সবটা। হৃদয় কেমন ফুলকে উঠছে বারংবার। আদিপ ফের বলল, আমি ভালোবাসার মাত্রাটুকু প্রকাশ করায় সক্ষম হতে পারছি না প্রদীপ্তা, তবুও জানুন আপনাকে ভীষণ ভালোবাসি। প্রদীপ্তার চিত্ত প্রসন্ন হলো, ওর নেত্রযুগল আবেগী হলো। তবে আজ প্রদীপ্তার চোখ থেকে অশ্রু নির্গত করল না। ও আদিপের বাহু এক হাতে আঁকড়ে নেয়। এত ভালোবাসা দিয়েও বলছেন সক্ষম হতে পারছেন না। বুঝুন তবে, যদি আপনার মনমতো ভালোবাসা দেয়া যেত তখন কি হতো? প্রদীপ্তা এই ভালোবাসার বেগটুকু সামলাতে গিয়ে হিমশিম খায়, আর সেই ভালোবাসার বেগ সামলাতে হলে তো মরেই যেত। আদিপ হাসলো, তাকালো হাস্যোজ্জ্বল প্রদীপ্তার দিকে। সামিহা, তিথি আর ফাইজা হাঁ করে স্টেজের দিকে তাকিয়ে। ফাইজা বিস্মিত কণ্ঠে বলল, এন্ট্রিটা দেখেছিস? চোখ ধাঁধানো পুরো। সামিহা বলে, প্রভাকে দেখ কত খুশি, কি মিষ্টি দেখাচ্ছে। তিথি বলল, হ্যাঁ, আর ভাইয়াকে দেখ কত কেয়ারিং। প্রভা লেহেঙ্গাটাকে সামলাচ্ছে, ঘেমে গেল নিজের হাতে মেয়েটিকে মুখের ঘাম মুছে দিচ্ছে। একটু আগে তো জুতা জোড়া ঠিক করে পরিয়েও দিল। ফাইজা ফোন বের করলো বান্ধবীর সুন্দর দিনটাকে ফোনে বন্দি করে নিতে। তৎক্ষণাৎ একজন লোক এগিয়ে এলো, পরনে সাদা পোশাক। উনি ভদ্র গলায় বললেন, ম্যাম, ব্রাইডের ছবি তোলা এলাও না। ফাইজা চমকে ওঠে। তিথি বলে, কিন্তু আমরা তোর ফ্রেন্ড। লোকটা ফের একইভাবে বলে, নো ম্যাম, পারমিশন নেই। ফাইজা গোমরা মুখে ফোন নামিয়ে নিল। ভীষণ অদ্ভুত লাগলো নিয়মগুলো তাদের প্রত্যেকের কাছে। ওরা সিদ্ধান্ত নিল প্রদীপ্তার কাছে গিয়ে ছবি তুলে নেবে। আদিপ প্রদীপ্তার গোটা পরিবার খুব খুশি ছেলে মেয়েদের নিয়ে। শীতল বেগমের প্রাণটা জুড়িয়ে যায় ছেলে মেয়ে দুটোকে এত হাসি খুশি দেখে। রশিদ দেওয়ান ফাঁকে ফাঁকে কতবার যে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে নিয়েছেন মেয়ের জন্য তার বলতে। এমদাদ খান, এহসান খান, রশিদ দেওয়ান, রুমকি বেগম, শীতল বেগম, শাহানা বেগম আর কাব্য, সাদিদ, রুষা, আদিভ আর প্রদীপ্তার চারিদিক জুড়ে সকলের মুখে ভুবন দোলানো হাসি লেপ্টে আছে। ওনারা ক্যামেরার দিকে তাকালে ফটোগ্রাফার চট করে সুন্দর এই দৃশ্যটা ক্যামেরাবন্দি করে নিল। কাব্য সকলকে উদ্দেশ্য করে সেভাবেই বলল, বড় বাবা, গুনে গুনে 4 বার বনুর সাথে ব্রোর বিয়েটা করিয়েই ফেলো, তারপর আর কোনো চাপ থাকবে না। ওনারা সকলে হাসলেন। আদিপ প্রদীপ্তা একে অপরের দিকে তাকায়। প্রদীপ্তা চোখের ইশারায় বলল বোধহয়, আরো বিয়ে করতে চান? আদিপের বুঝতে বাকি নেই প্রদীপ্তা কোন দিকে ইঙ্গিত করছে। তখন আদিপের হৃদয় জানালো, আমার সমস্ত চাওয়া, স্মৃতি
আর অনুভূতির কেন্দ্রবিন্দুতে শুধু আপনিই আছেন, আপনিই থাকবেন। ভালোবাসি প্রদীপ্তা, নতুন দিনে নতুন ক্ষণে আরো নতুন করে ভালোবাসি। কে জানে হৃদয়ের কথাটুকু কি করে ধরতে পেল প্রদীপ্তা। ও ভীষণ সংকীর্ণ আওয়াজে ঝট করে বলল, আমিও। আদিপ কপাল কুঁচকায়। প্রদীপ্তা চোখ ফিরিয়ে নিতেই পূর্বের মতো হেসে উঠল আদিপ। আজ যারা হাসছে তারা সারা জীবন এভাবেই হাসতে থাকুক, এইটুকু ব্যতীত আদিপের আর কিচ্ছু চাওয়া নেই। খুব ধুমধামের সহিত যেমন বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হলো, ঠিক তেমনি প্রফুল্ল সকলের জীবন চলতে থাকুক অবিলম্বে।